আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনুপম হাজরা। সোমবার কালী মন্দিরে পুজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। সরাসরি অনুপম হাজরা থেকে জানতে চাইব, অনুপম দা, আমরা দেখেছি নির্বাচন ঘোষণার 48 ঘন্টার মধ্যেই তৃণমূল তার প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। আপনাদের প্রার্থী তালিকা এমনিতে অনেকটা দেরিতে হয়েছে, আজকে প্রচার শুরু, তো শুরুতেই কি অনেকটা পিছিয়ে বললেন কি? না, সেখানে মানুষের প্রার্থী ঘোষণার উপর কিছু প্রার্থী পরে ঘোষণা হয়েছে বলে কোনো এফেক্ট পড়বে না, কারণ নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করেছেন 5 বছরে, মানুষ কাজ দেখে ভোট দেবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী। অতএব মানুষ ভারতবাসী যেভাবে নরেন্দ্র মোদীর প্রতি আশ্বাস বা বিশ্বাস দেখিয়েছেন, তাতে আমার মনে হয় না যে প্রার্থী কে কখন ডিক্লেয়ার হলো, কে ডিক্লেয়ার হলো সেটা ম্যাটার করে না। এখানে মানুষ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবে। বোলপুর না যাদবপুর, কোন লড়াইটা বেশি সহজ হলো? দেখুন, লড়াইয়ের ময়দানে আমার মনে হয় সবই সমান, কারণ ব্যাপারটা হচ্ছে যে যখন বোলপুরে ছিলাম, বোলপুরে বিপুল ভোটে জিতেছি, কারণ কাজ করার মানসিকতা রাখি। এবং হ্যাঁ, এটা আমার দুঃখ যে দেখুন, আমি একজন সোশ্যাল ওয়ার্কের অধ্যাপক, ফলে সোশ্যাল ওয়ার্ক করার বড় ইচ্ছা ছিল এবং বরাবরই জানতাম যে হয়তো যে যদি এমপি হয়ে প্ল্যাটফর্মটা পাই, সেটা প্ল্যাটফর্মটা হয়তো আরও বড় হবে, সেক্ষেত্রে আমি কাজটা বেশি করে করতে পারবো। সেইভাবেই মমতা ব্যানার্জি আমাকে তৃণমূলের থেকে প্রার্থী করেছিলেন। কিন্তু যেটা হলো কি, যে যখন এমপি হয়ে গেলাম, তারপর দেখা গেল যে কিছুটা যেন হ্যান্ডিক্যাপড হয়ে গেলাম। আমাকে কোনো রকম কাজ করতে দেওয়া হলো না, নিজের মানুষের যে দাবি দাবা সেগুলো কখনো ফুলফিল করতে পারলাম না, সেটা একটা আক্ষেপ ছিল। এবং যার কারণেই দেখবেন ফেসবুকে মাঝে মাঝেই আমার একটা ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসতো, যে কারণে অনেক হয়তো পার্টির কাছে আমার বিতর্ক। কিন্তু আসলে আমার মনে হয় যে প্রত্যেক মানুষের কিছু এথিক্স, কিছু নীতিজ্ঞান থাকা দরকার, এবং সেটার কথা মাথায় রেখে আমার মনে হয়েছিল যে তৃণমূলের কিছু জায়গায় নীতিগতভাবে যদি শোধরানো যায়, পার্টিটা হয়তো শক্তিশালী হবে। কিন্তু দেখলাম এই পার্টি শোধরাবার নয়, মানুষ বিরক্ত, মানুষ ফ্রাস্ট্রেটেড। সেই জন্য কি বলবো, যে যদি আপনি গ্রামেগঞ্জেও যান, আমি গতকাল দেখেছি যখন গ্রামে গেছি, মানুষের মধ্যে এত ফ্রাস্ট্রেশন যে মানুষ চায় যে শুধু যেন ভোট দেওয়ার অধিকারটা পায়, যেন পঞ্চায়েত ইলেকশনের মতো না হয় যে 100টা মানুষকে খুন হতে হয়। হ্যাঁ, তো সেই জন্য মানুষকে যদি ভোট দিতে দেওয়া হয়, আশা করি কোনো অসুবিধা হবে না। এবারও তুমি সাংসদ হয়েছিলে, কিন্তু সেবার তোমার উপর জোড়া ফুলের ছাপ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। এবার নরেন্দ্র মোদীর হাত আর পদ্ম ফুলের ছাপ। বাংলার মাটিতে দাঁড়িয়ে লড়াইটা কি কঠিন হয়ে গেল? বাংলার মাটিতে দাঁড়িয়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত তৃণমূলের অত্যাচারে। তো মানুষ এবারে চাইছে যে আর কোনো সরকার আসুক না আসুক, যেন তৃণমূল সরকার না আসে। কারণ মানুষ এত বেশি প্রতিনিয়ত তোলাবাজির শিকার হয়েছে, অন্যায় অবিচারের শিকার হয়েছে। তারা চায় যে একটা এমন সরকার রাজ্যে আসুক, যেখানে মানুষ অন্তত স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে। এখানে দেখছেন যে আমরা ইভেন মানুষের এমন অবস্থা হয়েছে যে ঘরবাড়ি তৈরি করতে গেলে রং ঠিক করে দেয় শাসক দল, ফলে মানুষের মিনিমাম ব্যক্তি স্বাধীনতা নেই। তো চাইছে মানুষ একটা নতুন সরকার আসুক, এবং নরেন্দ্র মোদী যেরকম উদাহরণ তৈরি করেছেন গত 5 বছরে, আমার মনে হয় যে এই বিজেপির জেতা যা সময়ের অপেক্ষা। তোমার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী এবং সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কাকে প্রধান প্রতিপক্ষ মনে করছো, মিমি চক্রবর্তী না বিকাশ? আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না, কারণ ব্যাপারটা হচ্ছে যে গত 5 বছরে নরেন্দ্র মোদী যে পরিমাণ কাজ করেছে, তাতে জাস্ট কি বলবো, যে সময়ের অপেক্ষা, যে মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এরপরে এছাড়া আর জেতা নিয়ে কোনো সন্দেহ নেই। ছিলেন তৃণমূলে, এসেছেন পদ্মফুলে। বোলপুরের পর এবার যাদবপুর কেন্দ্র থেকে পদ্ম শিবিরের হয়ে লড়াই করবেন অধ্যাপক অনুপম হাজরা। সোমবার কালী মন্দিরে পুজো দিয়ে প্রথম নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি। তার দাবি, প্রতিপক্ষ যিনিই হন, মানুষ কিন্তু নরেন্দ্র মোদীকে দেখেই তাকে ভোট দেবেন। ক্যামেরায় গৌতম ভট্টাচার্যের সঙ্গে রাজেশ সাহার রিপোর্ট, মহানগর 24/7, কলকাতা।